টি-20 বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণার আরো তথ্য নিয়ে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী রিফাত আঞ্জুম। রিফাত, স্বাগত জানাচ্ছি আপনাকে স্টুডিওতে। টি-20 বিশ্বকাপের বাংলাদেশ দল ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, কেমন হয়েছে এই দল, কি মনে করছেন আপনি? ধন্যবাদ তনি আপনাকে। আসলে যেমনটা বলছিলেন যে দল ঘোষণা করা হয়েছে, তবে দলটা 15 সদস্যের যে দলটা ঘোষণা করা হয়েছে সেটা কিন্তু একদম ভারসাম্যপূর্ণ একটা দল হিসেবে বলা যেতে পারে। কারণ আপনি যদি ওপেনিংয়ে দেখেন যে ওপেনিংয়ে সৌম্য সরকার রয়েছেন, তার সাথে তানজিদ তামিম এবং লিটন দাস রয়েছেন। লিটন দাসকে নিয়ে অনেক কথা হয়েছে, বাট লিটন দাসকে তো অবশ্যই রাখতে হবে দলে, কারণ ফর্ম না থাকলেও ব্যাকআপ কোনো কিপার নেই আর কি বাংলাদেশ দলে। যেমন জাকের আলী অনেক রয়েছেন, জাকের আলী অনেক তো একাদশ থাকবে। আমার কাছে মনে হয় যে লিটন দাসকে চাপ মুক্ত রাখার জন্য হয়তো বা তার উইকেট কিপিংটা যেন করতে না হয়, সে কারণে জাকের আলী অনেকে রাখা হয়েছে। এছাড়া মিডল অর্ডারে সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ তো রয়েছেনই, সাথে শান্ত রয়েছেন, শান্ত এবং তানভীর ইসলাম স্পিনার হিসেবে রয়েছেন, এবং আরও যে কয়জন স্পিনার রয়েছেন, স্পিনার 4 জন এবং পেসার 4 জন, সব কিছু মিলিয়ে একটা ভারসাম্যপূর্ণ দল হিসেবে হয়েছে। কারণ ওখানে কিন্তু যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ দুটো জায়গায় খেলতে হবে, সেক্ষেত্রে দুই জায়গার কন্ডিশনকে দুই রকম সেই বিবেচনা করে কিন্তু দলটা নির্বাচন করা হয়েছে। যখন পেসার দরকার হবে বেশি তখন পেসার খেলাবে, যখন স্পিনার দরকার হবে তখন একজন স্পিনার অতিরিক্ত নেওয়া হবে। তো সেই হিসেবে বিবেচনা করলে যে দলটা একটা ভারসাম্যপূর্ণ ভালো একটা দল হয়েছে। তাসকিনের সহ অধিনায়ক আর সাইফুদ্দিনের বাদ পড়াকে কিভাবে দেখছেন? বিশেষ করে ক্রিকেট বিশ্লেষকরা এই বিষয়টা নিয়ে কি বলতে চাচ্ছেন? আচ্ছা, তাসকিনের যে অধিনায়কের বিষয়টা, সহ অধিনায়কের যে বিষয়টা বলছিল, এটা নিয়ে অবশ্য কখনো আলোচনা হয়নি। কারণ দলে যারা রয়েছেন তারা কিন্তু কেউই ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল একটা বলা হয় যে ক্যাপ্টেন কে হতে পারে, সেই হিসাবে কিন্তু দলে কেউ নেই। তেমন যারা রয়েছেন সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ, তারা অভিজ্ঞ, তারা কিন্তু সহ অধিনায়ক যদি তাদেরকে দেওয়া হয় তারা হয়তো বা দায়িত্বটা নেবেন না। সেই হিসাবে বিবেচনা করলে যে তাসকিন ছাড়া কোনো উপায় ছিল না। ভবিষ্যতের কথা চিন্তা করলেও কিন্তু তাসকিন ভবিষ্যতে স্টার, বাংলাদেশের ভবিষ্যতে লিড দিবে, সেক্ষেত্রে একটা শান্তর পরে যদি কাউকে রাখা হয়, সেই হিসাবে তাসকিনকে কিন্তু অবশ্যই একটা চিন্তা ভাবনা করেই বোর্ডটা ডিসিশন নিয়েছেন, এবং আমার কাছে মনে হয়েছে যেটা যুক্তিসঙ্গত। আর সাইফুদ্দিনের বিষয়ে যেটা বলছেন, সাইফুদ্দিনের বিষয়টা হচ্ছে কি, সাইফুদ্দিন জিম্বাবুয়ে সফরে, জিম্বাবুয়ে যে সিরিজটা সেখানে ভালো করেছেন, কিন্তু বোলিংও ভালো করেছেন। সেইখান নির্বাচকরা যখন জিজ্ঞেস করা হয়েছিল যে কেন সাইফুদ্দিনকে বাদ দেওয়া হলো, নির্বাচক কিন্তু পরিষ্কার করে বলেছেন শুধুমাত্র জিম্বাবুয়ে যে সিরিজটা তারপর না, পুরো ওভারঅল যে পারফরমেন্স সেটা বিবেচনা করে নেওয়া হয়েছে। সাইফুদ্দিন ঘরোয়া ক্রিকেটে ভালো করলেও যেহেতু ইনজুরি থেকে ফিরেছেন, বিশ্বকাপে খেলতে হবে, একটা ফিটনেসের ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে সেই দিক দিয়ে বিবেচনা করলে হয়তো বা সাইফুদ্দিনকে একটা সুযোগ বা ফিরে আসা যে দরকারটা আরও ভালো প্রস্তুতি নিয়ে সেই হিসেবে বাদ দিয়েছে, হয়তো বা বিষয়টা একদিক দিয়ে ঠিক হয়েছে যে যেহেতু ইনজুরি প্রবণ, সাইফুদ্দিন ইনজুরি থেকে ফিরছে, আবার ইনজুরি থেকে যে ফেরত আসবে না তার তো কোনো গ্যারান্টি নেই। সেই হিসেবে বিবেচনা করলে একদিক দিয়ে ঠিক আছে। বিশ্বকাপ দল যখন আসলে ঘোষণা করা হয়, এরপর এক ধরনের প্রত্যাশার জায়গা সৃষ্টি হয়, সেই প্রত্যাশা নিয়ে একটু জানতে চাই, কি প্রত্যাশা করা হচ্ছে এই দলের কাছে? আসলে বিশ্বকাপে যে প্রত্যাশা, প্রতিবারই যখন দল ঘোষণা করা হয় একটা বড় প্রত্যাশা নিয়ে কিন্তু বাংলাদেশ যায়। সেই প্রত্যাশা কিন্তু এবারও শান্ত একটা কথা বলেছেন যে প্রত্যাশা করতে মানা করেছেন, যে বেশি প্রত্যাশা যেন করা না হয়। আসলে প্রত্যাশার কথা যদি বলি, যে জিম্বাবুয়ে সিরিজে যে ব্যাটিংটা করা হয়েছে, যে ধরনের ব্যাটিং করা হয়েছে, প্রত্যাশা এখন এই দলের কাছে আর প্রত্যাশা করার থেকে কি যেভাবে ব্যাটিং ডিসপ্লেটা করা হয়েছে, মানে রান যদি স্কোর না হয় তাহলে কিন্তু বোলাররা যতই ভালো বোলিং করুক না, ম্যাচ কিন্তু আমাদের হাতে থাকবে না বা আমরা জিততে পারবো না। সেই হিসেবে প্রত্যাশার কথা যদি বলে, প্রথম রাউন্ডে যে ম্যাচ দুটো রয়েছে, প্রথমে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ, দুটোই কিন্তু প্রথমে আমাদের খেলে ফেলতে হবে। এরপরে কিন্তু অপেক্ষাকৃত একটু দুর্বল নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে খেলতে হবে। সো প্রথম দুইটা ম্যাচ যদি আমরা ভালো করতে পারি, সেক্ষেত্রে আমাদের প্রত্যাশাটা হয়তো বা একটু বেশি থাকবে। আর যদি প্রথম দুটো ম্যাচ হেরে যায়, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে পারে। সেই হিসেবে চিন্তা করলে প্রত্যাশা যদি গ্রুপ পর্বটা পার হয়ে, সেক্ষেত্রে এটা দারুণ সাফল্য হবে। না পারলে হয়তো বা আর কিছু করার থাকবে না, কারণ প্রত্যাশা যেভাবে করা হয় সেভাবে কিন্তু বাংলাদেশ বিশ্বকাপ কখনো পারফর্ম করতে পারে না। এরপরেও নিশ্চয়ই বাংলাদেশ দলের জন্য আমাদের শুভকামনা থাকতেই পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে রিফাত, আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে আলোচনা করছিলেন আমাদের সহকর্মী রিফাত আঞ্জুম।